একজন শিশু যাকে ক্লাসের বাইরে বসতে হতো, যে নিজের হাতে জল পর্যন্ত ছুঁতে পারত না। ये एक शूद्र है, ये इस कुएं का पानी कैसे ले सकता है? সেই শিশুই একদিন ভারতের সংবিধান রচনা করেন। তিনি হলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা ডক্টর বি.আর. আম্বেদকরের সম্পূর্ণ জীবনী সম্পর্কে জানব। 14 এপ্রিল 1891 সাল, মধ্যপ্রদেশের মহু একটি ছোট শহর ও সামরিক ক্যান্টনমেন্ট। এই স্থানেই জন্ম নেন এক শিশু, যিনি ভবিষ্যতে বদলে দিতে চলেছিলেন ভারতের ইতিহাসের গতিপথ। তিনি হলেন ডক্টর ভীমরাও আম্বেদকর। ডক্টর আম্বেদকর ছিলেন রামজি মালোজি সাকপালের সর্বশেষ সন্তান। তার পিতা রামজি মালোজি সাকপাল ছিলেন সেনা কর্মকর্তা, যিনি ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে সুবেদার পদে কর্মরত ছিলেন। তার মা ভীমাবাই সাকপাল লক্ষণ মুরবাডের কন্যা। তিনি ছিলেন ধৈর্যশীল ও দৃঢ় মানসিকতার এক নারী। আম্বেদকরের পরিবারের আদি নিবাস ছিল মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার মান্ডনগড় তালুকার আম্বাদাওয়ে গ্রামে। তার পূর্বপুরুষরা দীর্ঘদিন ধরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। সেই পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তার পিতাও কাজ করতেন মোহো ক্যান্টনমেন্টে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। সেনাবাহিনীর চাকরি সামাজিক সম্মান দিলেও জাতিভেদ প্রথার নিষ্ঠুর বাস্তবতা তাদের পরিবারকে ছাড় দেয়নি। ডক্টর আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন মহার অর্থাৎ এক দলিত সম্প্রদায়ে, যাদের সেই সময় সমাজ অস্পৃশ্য বলে চিহ্নিত করত। শৈশব থেকেই তাকে এবং তার মতো অগণিত শিশুদের সহ্য করতে হয়েছে সামাজিক অর্থনৈতিক বৈষম্যের কঠোর বাস্তবতা। শিক্ষার অধিকার থাকলেও সেই শিক্ষার পথ ছিল কণ্টকময়। স্কুলে পড়তে পারলেও তাদের জন্য ছিল আলাদা ও অপমানজনক ব্যবস্থা। শ্রেণীকক্ষে বসার অনুমতি ছিল না, শিক্ষকরা দিতেন না পর্যাপ্ত মনোযোগ কিংবা সহানুভূতি। এমনকি তৃষ্ণার সময়ও নিজের হাতে জল স্পর্শ করার অধিকার ছিল না তাদের। দূর থেকে উচ্চ বর্ণের কেউ জল ঢেলে দিত, কারণ পাত্র স্পর্শ করা ছিল নিষিদ্ধ। এই কাজটি প্রায়ই স্কুলের পিয়নই করতেন, কিন্তু পিয়ন উপস্থিত না থাকলে ছোট্ট আম্বেদকরকে সারাদিন জলবিহীন থাকতে হতো। পরবর্তীকালে নিজের লেখায় তিনি এই অভিজ্ঞতাকে বর্ণনা করেছিলেন, নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ পিয়ন না থাকলে জল নেই। শুধু তাই নয়, তাকে বসতে হতো একটি পুরনো বস্তার ওপর, যা প্রতিদিন স্কুল শেষে বাড়ি নিয়ে যেতে হতো। 1894 সালে তার পিতা রামজি সাকপাল অবসর গ্রহণ করেন। 2 বছর পর তাদের পরিবার সাতারা শহরে চলে যায়। এর কিছুদিনের মধ্যেই আম্বেদকরের মা ভীমাবাই সাকপাল পরলোক গমন করেন। এরপর শিশুদের লালন পালনের দায়িত্ব নেন তাদের পিতৃকুলের এক পিসি। অত্যন্ত কষ্টকর পরিস্থিতির মধ্যেই তাদের শৈশব কাটে। কঠিন সময় ও নানা প্রতিকূলতার মধ্যেও আম্বেদকরের পরিবারের কয়েকজন সন্তান শৈশবকাল অতিক্রম করতে সক্ষম হন। তাদের মধ্যে ছিলেন 3 পুত্র, বলরাম, আনন্দরাও এবং ভীমরাও, এবং 2 কন্যা, মঞ্জুলা ও তুলসা। দারিদ্র্য, অসুস্থতা এবং সামাজিক অবহেলার বিরুদ্ধে লড়াই করে এই 5 সন্তানই জীবন ধারণের সংগ্রামে টিকেছিলেন। তবে কঠোর বাস্তবতা ও সীমাবদ্ধতার কারণে সকলের জন্য শিক্ষার পথ সমানভাবে উন্মুক্ত ছিল না। ভাই বোনদের মধ্যে কেবলমাত্র ভীমরাও আম্বেদকরই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় অগ্রসর হতে সক্ষম হন। তার জন্মসূত্রে পদবি ছিল সাকপাল, তবে স্কুলে ভর্তি করার সময় তার পিতা তার নাম নথিভুক্ত করেন আম্বাদাওয়ে কর হিসাবে, যা তাদের আদিগ্রাম মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার আম্বাদাওয়ে থেকে নেওয়া। পরবর্তীকালে স্কুলের নথিপত্রে তার মারাঠি ব্রাহ্মণ শিক্ষক কিষাণজি কেশব আম্বেদকর নিজের পদবি অনুসারে আম্বাদাওয়ে কর নামটি পরিবর্তন করে আম্বেদকর করে দেন। এইভাবেই ভীমরাও সাকপাল থেকে ইতিহাসে পরিচিত হয়ে ওঠেন ডক্টর ভীমরাও আম্বেদকর। 1897 সালে আম্বেদকরের পরিবার মুম্বাই চলে আসে। সেখানে তিনি এলফিনস্টোন হাই স্কুলে ভর্তি হন, যেখানে তিনি ছিলেন অস্পৃশ্য সম্প্রদায়ের একমাত্র ছাত্র। 1906 সাল, মাত্র 15 বছর বয়সে তার বিয়ে হয় 9 বছর বয়সী রামাবাইয়ের সঙ্গে। সেই সময়ের সামাজিক রীতিনীতি অনুযায়ী 2 পরিবারের উদ্যোগে এই বিয়ের আয়োজন করা হয়। 1907 সালে তিনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরের বছর তিনি এলফিনস্টোন কলেজে ভর্তি হন, যা বোম্বে বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত ছিল। তার নিজের কথাই মহার সম্প্রদায় থেকে তিনিই প্রথমেই কৃতিত্ব অর্জন করেছিলেন। ইংরেজি 4th শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তার সম্প্রদায়ের মানুষজন এই সাফল্য উদযাপন করতে চেয়েছিলেন। যদিও আম্বেদকর নিজেই মনে করতেন অন্য সম্প্রদায়ের শিক্ষার মানের তুলনায় এটি খুব বড় কোনো অর্জন ছিল না,
এই উপলক্ষে একটি গণসম্মেলনের আয়োজন করা হয় এবং সেখানেই পরিবারের বন্ধু ও লেখক দাদা কেলুস্কর তাকে উপহার দেন বুদ্ধের জীবনী গ্রন্থ। 1912 সালে তিনি বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর আম্বেদকর বরোদা রাজ্য সরকারের চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতি নেন। তার স্ত্রী তখন সদ্য পরিবারকে নিয়ে নতুন জায়গায় স্থিত হয়েছেন, কাজও শুরু করেছেন, কিন্তু হঠাৎই তাকে মুম্বাইয়ে ফিরে আসতে হয় অসুস্থ পিতার খোঁজ নিতে। 1913 সালের 2 ফেব্রুয়ারি তার পিতা পরলোক গমন করেন। একই বছর মাত্র 22 বছর বয়সে আম্বেদকর বরোদা রাজ্যের একটি বৃত্তি লাভ করেন। এই বৃত্তির পরিমাণ ছিল মাসে 11.50 পাউন্ড স্টার্লিং 3 বছরের জন্য। বরোদার গাইকর শাসক শাহাজিরাও গাইকর তৃতীয়র উদ্যোগে চালু হওয়া এই প্রকল্পের লক্ষ্য ছিল উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া। এই বৃত্তির সুবাদেই আম্বেদকর পাড়ি জমান আমেরিকার নিউ ইয়র্ক শহরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের উদ্দেশ্যে, যেখানে তিনি লিভিংস্টন হলে একটি কক্ষে থাকতেন। তার সহবাসী ছিলেন নাভাল ভাটেনা, এক পার্সি যুবক, যিনি পরবর্তীতে তার আজীবন বন্ধু হয়ে ওঠেন। 1915 সালের জুন মাসে আম্বেদকর এমএ পরীক্ষায় উত্তীর্ণ হন। তার প্রধান সাবজেক্ট ছিল অর্থনীতি। এর পাশাপাশি তিনি সমাজবিজ্ঞান, ইতিহাস, দর্শন এবং অ্যানথ্রোপোলজি বিষয়েও পড়াশোনা করেন। তার গবেষণাপত্রের বিষয় ছিল অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান কমার্স। গণতন্ত্র নিয়ে দার্শনিক জন ডিউ এর চিন্তাধারায় আম্বেদকরের ওপর গভীর প্রভাব ফেলেছিল। 1916 সালে তিনি দ্বিতীয় এমএ ডিগ্রির জন্য আরেকটি গবেষণাপত্র সম্পন্ন করেন, ন্যাশনাল ডিভাইডেন্ট অফ ইন্ডিয়া, এ হিস্টোরিক অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি। সেই বছরের 9 মে তিনি একটি সেমিনারে কাস্ট ইন ইন্ডিয়া, দেয়ার মেকানিজমস, জেনেসিস অ্যান্ড ডেভেলপমেন্ট শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন। এই সেমিনার পরিচালনা করেছিলেন নৃতত্ত্ববিদ আলেকজান্ডার গোল্ডেন ওয়াইজার। পরবর্তীকালে 1927 সালে আম্বেদকর কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করে। 1916 সালের অক্টোবর মাসে তিনি লন্ডনের গ্রেস ইনে বার কোর্সে ভর্তি হন। একই সময়ে তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সেও ভর্তি হয়ে ডক্টরাল গবেষণা শুরু করেন। 1917 সালের জুন মাসে বরোদা রাজ্যের বৃত্তির মেয়াদ শেষ হওয়ায় তাকে ভারতে ফিরে আসতে হয়। তার বইপত্রের সংগ্রহ যে জাহাজে পাঠানো হয়েছিল সেটি ছিল তার যাত্রা করা জাহাজ থেকে আলাদা। দুর্ভাগ্যবশত সেই জাহাজটি জার্মান সাবমেরিনের আক্রমণে ডুবে যায়। পরে তিনি লন্ডনে ফিরে গিয়ে 4 বছরের মধ্যে তার রিসার্চ পেপার জমা দেওয়ার অনুমতি পান এবং 1921 সালে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। তার রিসার্চ পেপারসের সাবজেক্ট ছিল দ্য প্রবলেম অব দ্য রুপি, ইটস অরিজিন অ্যান্ড ইটস সলিউশন। 1923 সালে তিনি লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। সেই বছরে গ্রেস ইন থেকে তাকে কল টু দ্য বার সম্মান প্রদান করা হয়। বরোদা রাজ্যের বৃত্তির মাধ্যমে শিক্ষালাভ করেছিলেন বলে আম্বেদকর সেই রাজ্যে সেবা করতে বাধ্য ছিলেন। তাকে গাইকোয়াড়ের সামরিক সচিব হিসাবে নিয়োগ করা হয়, কিন্তু অল্প সময়ের মধ্যেই তাকে সেই পদ ছাড়তে হয়। এই অভিজ্ঞতার কথা তিনি তার আত্মজীবনী ওয়েটিং ফর এ ভিসা গ্রন্থে উল্লেখ করেছেন। এরপর পরিবারের জীবিকা নির্বাহের জন্য তিনি নানা কাজের চেষ্টা করেন। ব্যক্তিগত শিক্ষক, হিসাবরক্ষক হিসাবে কাজ করেন, এমনকি একটি বিনিয়োগ পরামর্শক সংস্থাও গড়ে তোলেন। কিন্তু তার ক্লায়েন্টরা যখন জানতে পারেন যে তিনি অস্পৃশ্য, তখন সেই উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। এরপর তিনি মুম্বাইয়ের সিডেনহ্যাম কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্সে পলিটিক্যাল ইকোনমি প্রফেসর হিসাবে যোগ দেন। ছাত্রদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় হলেও সহকর্মী প্রফেসরদের আপত্তি ছিল তার সঙ্গে একই জগ থেকে পানি পান করার বিষয়টি নিয়ে। সাউথ বোরো কমিটি, যারা 1919 সালের ভারত শাসন আইন প্রস্তুত করছিল, তাদের সামনে বক্তব্য রাখতে আম্বেদকরকে আহ্বান করা হয়। সেখানে তিনি অস্পৃশ্য এবং ধর্মীয় সম্প্রদায়ের জন্য সেপারেট ইলেক্টোরেটস এবং রিজার্ভেশনের দাবি তোলেন। এরপর তিনি মুম্বাইয়ে কোলাপুরের শাহ মহারাজের সাহায্যে তিনি সাপ্তাহিক পত্রিকা, যার নাম মুখনায়ক অর্থাৎ নীরবদের নেতা, প্রকাশ শুরু করেন। 1922 সালের পর আম্বেদকর আইন পেশায় সক্রিয়ভাবে কাজ শুরু করেন। 1926 সালে তিনি 3 জন অব্রাহ্মণ নেতার পক্ষে সফলভাবে মামলা লড়েন, যারা ব্রাহ্মণ সমাজের বিরুদ্ধে ভারত শাসনের অভিযোগ তুলেছিলেন। পরে মানহানির মামলায় অভিযুক্ত হন। ইতিহাসবিদ ধনঞ্জয় ক্ষীর এই জয়ের কথা উল্লেখ করে বলেন, এই বিজয় সামাজিক ও ব্যক্তিগত দুদিক থেকেই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিযুক্তের জন্য যেমন, তেমনি আম্বেদকরের জন্য।
বোম্বে হাইকোর্টে আইন চর্চার পাশাপাশি তিনি অস্পৃশ্য মানুষের শিক্ষার প্রসার ও তাদের উন্নয়নের জন্য কাজ করতেন। এই উদ্দেশ্যে তার প্রথম সংগঠিত উদ্যোগ ছিল বহিষ্কৃত হিতকরণী সভা প্রতিষ্ঠা, যার লক্ষ্য ছিল শিক্ষার প্রসার, সামাজিক অর্থনৈতিক উন্নতি এবং সেই সময়ে ডিপ্রেস ক্লাসেস নামে পরিচিত মানুষের কল্যাণ করা। দলিতদের অধিকার রক্ষার জন্য তিনি একাধিক পত্রিকা প্রকাশ করেন, যেমন মুখনায়ক, বহিষ্কৃত ভারত এবং ইকুয়ালিটি জনতা।